আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক করেছিল। পকেট থেকে ৫,০০০ টাকা, একটা পিস্তল এবং ২৫টা গুলি নূরের হাতে তুলে দিলাম। ১৫ তারিখ সকালে সকলে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি, অল্পক্ষণ পর বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকে আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি, বললাম আমি। নূরের বিষয়ে কিছু কি? আমার মানসিক অবস্থা আজ করেই বোধহয় প্রশ্নটা করল মতি। হ্যাঁ তাই। নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল, আর ইউ ম্যাড স্যার? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কিভাবে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য। আহা, আগে কথা তো শোনো, আইডিয়াটা তো শোনো। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন কি বলতে চান। দেখো মতি, নূরই প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এ অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাধছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মতি। বাট দেন হাউ? প্রশ্ন মতির। শোনো মন দিয়ে, আমি ওর জন্য ৩ দিনের অ্যাটেন্ডেন্সি জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে আমাদের জন্য অপেক্ষা করবে। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে। সময় দুপুর ২ থেকে ৩টার মধ্যে। দ্যাটস অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেটস টেক হিম। ইফ অ্যাট অল সামথিং গোজ রং উইথ হিম on his way, even then we should be safe, as he won't be in a position to reveal anything about our route or the next step, and thus our secret will not be compromised. What do you say? ঠিক আছে, বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্ডেন্সি কি করে জোগাড় করবেন? প্রশ্ন মতির। ফার্স্ট অফ অল টেল মি, do you agree or not to take him with us on principle? Well, it is still risky, but I shall bite. জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কস, ইউ আর রিয়েলি গ্রেট মতি। নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু। গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচে স্টাফ সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের। সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। সিএমএইচের আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখায় খুব ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কি বন্ধু, হাসপাতালে কেন? বসো কিছুক্ষণ, একটু হালকা হইয়া লই। জবাবে বললাম, না দোস্ত, বসনের সময় নাই, খুব একটা জরুরি কামে আইছি। কও তাইলে। মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, কালই যাইতাছি। দেখা না কইরা গেলে তো তুমি আমারে কাইট্টা ফালাইতা, তাই খোদা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওনের আগে একটা শেষ আবদার লইয়া আইছি। নূরের লাইগা ৩ দিনের অ্যাটেন্ডেন্সি লেখা দাও। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক করেছিল। অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথিক। ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তে নির্দ্বিধায় এর একটা চিট প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল, এরই মধ্যে একদিন সময় কইরা জামনে দেখতে কইও তারে। পোলাটা খামাখা নিজেরে কি বিপদেই না ফালাইছে আল্লাহই জানে। ইয়াং ব্লাড খুনকা গার্মি, বুঝলা বন্ধু? অনেকটা আফসোস করেই কথাগুলো বলছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন যাই তাইলে। ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আসি।
আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকেল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউ লেজি বাম। আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসল নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি। বলো রাজি? আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভড়কে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু কোনো কিন্তু নয়। সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞাসা করলাম আবার। রাজি, জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। ইউ হ্যাভ 3 days অ্যাটেন্ড সি, means complete bed rest, okay? Send this cheat to the adjacent through your batchman, then give him chutti for 3 days. Call him now and do as I said. নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুসেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাবার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না। খুশি ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। এবার কাপড় পরে তৈরি হয়ে নাও, একটা হ্যান্ডব্যাগে 2 প্রস্ত এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2 থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাবার উপায় কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। অল দ্য ওয়ে you will behave like an army officer traveling to your place of posting at Bawalnagar. Am I clear? Yes sir. বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশনে। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, টেক কেয়ার, সি ইউ টুমরো, খোদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম। আজ রাতে ডিভ আর্টারির তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার, তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাত ডিভ আর্টির ব্যান্ডের সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানও হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন। কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করেই এক পশলা বৃষ্টি হয়, বেশ একটু ঠান্ডা পড়েছে, তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে। টেবিলের ওপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো, সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বাক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেডসাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে, কোনো সূত্র রাখা চলবে না, এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ার প্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়বার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটোর ছুঁড়ে ফেলে দিলাম ফায়ার প্লেসে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চিঠিগুলোও ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে তাকিয়েছিলাম। দুচোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি।
মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।